এই তো কিছুদিন আগে কুমারটুলিতে ট্রলিতে পিসি শাশুড়ির দেহবন্দি করে ভাসিয়ে দিতে গিয়েছিল বৌমা গঙ্গায়, ধরা পড়ে যায়। আর সেই ঘটনায় আবারও ফের ট্রলি ব্যাগে দেহ, আর এবার ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাবে মিলল দেহ। গাড়ির ডিকিতে থাকা ট্রলি ব্যাগে ব্যবসায়ীর দেহ। ক্যাব চালকের তৎপরতায় দেহ উদ্ধার। ক্যাব চালকের কি সন্দেহ হয়, কিভাবে দেহ উদ্ধার জানবো আমাদের প্রতিনিধি সুবীর এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, রাজস্থানের বাসিন্দা এই দুই অভিযুক্ত কৃষ্ণপাল সিং এবং করণ সিং, এই দুজন কিন্তু এই যে ভাগারাম দিবাসী, তিনিও রাজস্থানের বাসিন্দা। এই তিনজন যখন রাজস্থানের ব্যবসার মন্দা চলছে, তখন সেই জায়গা থেকে তারা কলকাতায় চলে আসে গত 4 বছর আগে, এবং আসার পরে তারা কিন্তু গিরিশ পার্কে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকেন, এবং সেই জায়গা থেকে ভাগারাম দিবাসী কোথায় থাকেন অভিযুক্তরা কিন্তু পুলিশকে সেটা জানাতে পারছেন না। পাশাপাশি এই যে দুই অভিযুক্ত, এদের কাছ থেকে কিন্তু চুড়িদারের পিস কিনেছিলেন ব্যবসার জন্য ভাগারাম দিবাসী, এবং তার জন্য 8 লক্ষ টাকা বকেয়া থাকে, অর্থাৎ 8 লক্ষ টাকা পায় এই ভাগারাম দিবাসীর কাছে এই দুজন। এবং এই টাকা নিয়ে কিন্তু এর আগেও এর মধ্যে তর্কাতর্কি বচসা হয়েছিল। গতকাল দুপুরবেলা 8 লক্ষ টাকার মধ্যে 65,000 টাকা ভাগারাম দিবাসী সে কিন্তু দিতে গিয়েছিল গিরিশ পার্কে এই করণ সিং এবং কৃষ্ণপাল সিংকে, কিন্তু 65,000 টাকা নিতে চাননি এই দুই অভিযুক্ত। তারপরে কিন্তু এদের মধ্যে বচসা হয়। তারপরে বচসার থেকে প্রথমে তাকে শ্বাসরোধ করা হয়। শ্বাসরোধ করার আগে কফির সঙ্গে বিষ মিশিয়ে তাকে অচৈতন্য করা হয়, তারপরে তাকে শ্বাসরোধ করা হয়। শ্বাসরোধ করার পরে তার গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কেটে তার সেই মৃতদেহ কাপড় দিয়ে বস্তার মধ্যে মুড়ে ফেলা হয়, এবং সেই মৃতদেহ ট্রলি ব্যাগের মধ্যে রেখে তাকে কিন্তু প্রথমে গিরিশ পার্ক থেকে তাকে একটি হলুদ ট্যাক্সি করে দমদম নাগের বাজারে নিয়ে আসা হয়। দমদম নাগের বাজার থেকে অ্যাপ ক্যাব সেখান থেকে কিন্তু অনলাইনে বুকিং করা হয়। সেখান থেকে নিয়ে নিমতা পর্যন্ত আসেন। নিমতা পর্যন্ত লোকেশন দেওয়া থাকে, কিন্তু নিমতায় যখন লোকেশন অফ হয়ে যায়, তখন গাড়ির চালক যিনি রয়েছেন তারা যেহেতু বাংলা ভাষা বোঝেন না, তার হিন্দিভাবে বলেন যে আপকা লোকেশন চলা है, आप उतर जाइए। তখন সে বলে যে आप লোকেশন অফ কর দিজিয়ে और थोड़ा दूर तक चलिए। তারপরে কিন্তু সেখান থেকে নিমতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মুড়াগাছা মোড়, মুড়াগাছা ব্রিজ পার করে মহিষপোতা বলে একটি জায়গা রয়েছে, সেখানে একদম খেবলি বিল, সে খেবলি বিলের কাছে গাড়ি এসে দাঁড়ায়, এবং গাড়ির মধ্যে যখন 10 মিনিট অপেক্ষা করে, তখন চালক বলে যে 10 মিনিট হয়ে গিয়েছে, আপনারা নেমে যান, আমার অন্য জায়গায় ভাড়া আছে। তখন কিন্তু এই নিয়ে তাদের মধ্যে বচসা তর্কাতর্কি হয়। তখন সে সময় ঘোলা থানার যে টহলরত ভ্যান, সেখান থেকে কিন্তু পাস হচ্ছিল, এবং তখন পুলিশ সেখানে নেমে যখন তাদেরকে জিজ্ঞাসা করতে যায়, তখন কৃষ্ণপাল তখন সেখান থেকে পুলিশের সামনে থেকে অর্থাৎ রাস্তার এপার থেকে সে কিন্তু পালিয়ে রাস্তার অন্য পথে চলে যায়। ওখান থেকে গিয়ে কিন্তু সে একদম অনবরত একেবারে এই ঘটনায় আমরা অবশ্যই নজর রাখছি, তার কারণ ছত্রে বেশ কিছু নতুন চাঞ্চল্যকর তথ্য। সুবীর, আপাতত ধন্যবাদ। এই যে রাজস্থানী ব্যবসায়ী, তাকে খুনে ছত্রে পেশাদার খুনের ছাপ কেন জানাচ্ছি আপনাদের। দেখুন, এই যে ট্রলি ব্যাগ যা আমরা ব্লার করে দেখাচ্ছি, যেই ব্যাগে দেহ ছিল, সেই ট্রলি ব্যাগ থেকে যাতে রক্ত চুইয়ে না পড়ে, রক্ত যাতে লিক না করে, তা ঠেকাতে একেবারে পেশাদার খুনের মতো যার গলার নলি কাটা হয়েছে, রাজস্থানী ব্যবসায়ী ব্যক্তি, তার গলার কাটা নলিতে কাপড় গুঁজে সেলো টেপ লাগিয়ে দেওয়া হয়। ফলত সেখান থেকে রক্ত চুইয়ে পড়ার কোনো সিন নেই। সেই রক্ত চুইয়ে পড়ে ট্রলি ব্যাগ থেকে তা বাইরে লিক করবে না। টেপ দিয়ে সিল করে দেওয়া হয় মুখও। ব্যাগ, এই যে ব্যাগ, সেই ব্যাগ থেকে উদ্ধার হয় 65,000 নগদ। তাও ভাবাচ্ছে পুলিশকে। শুধুই কি পাওনা টাকার জন্য হত্যা, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। সুস্মিতা মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, এই একেবারে পেশাদার খুনির কায়দায় গোটা ঘটনাটা ঘটানো হয়েছে, আর কি কি তথ্য এই মুহূর্তে উঠে আসছে? দেখো, এই যে পরিকল্পনা মাফিক খুন, তেমনটাই প্রাথমিক অনুমানে পুলিশের তেমনটাই বক্তব্য, এবং পুলিশ আধিকারিকদের বেশ কয়েকটি জট এখনো পর্যন্ত রয়েছে। যেমনটা তুমি বললে, শুধুমাত্র দেনার দায়েই যদি খুন হয়, তাহলে যে ট্রলি করে মৃতদেহ পাচারের চেষ্টা চলছিল, লোপাটের চেষ্টা চলছিল, সেই ট্রলিতেই কেন 65,000 টাকা পাওয়া গেল? এটা যেমন একদিকে পুলিশকে ভাবাচ্ছে, ঠিক তেমনই ছত্রে রয়েছে পেশাদারিত্বের ছাপ। কেন বলছি কথা? ট্রলি ব্যাগে করে সেই দেহ খুন করে লোপাট করা হয়েছে,
রয়েছে সেই ট্রলি ব্যাগের মধ্যে দেহ যাতে সঠিকভাবে ট্রলি ব্যাগের একেবারেই ভিতরের জায়গায় দেহ একেবারেই সঠিকভাবে সেট হয়ে যায়, সে কারণে প্রথম হাতে সেলোটেপ জড়ানো হলো, পরবর্তী সময়ে পায়ে সেলোটেপ জড়িয়ে একেবারে বলা যায় যে দেহটিকে ট্রলি ব্যাগের সাইজে এনে তবেই তার ভিতরে ঢোকানো হলো। শুধু তাই নয়, প্রথমে যেমনটা পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারছে, প্রথম মুক্তারামবাবু স্ট্রিটের যে বাড়িতে ভাড়া থাকতেন এই দুই অভিযুক্ত, সেই বাড়িতে কফির জাতীয় বা কোনো পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অবচেতন করা বা অচেতন করা, পরবর্তী সময়ে তাকে শ্বাসরোধ করা এবং মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কাটা। শুধু তাই নয়, গলার নলি কাটার ফলে রক্ত যাতে বাইরে বেরিয়ে না আসে সে কারণে বাড়িতে থাকায় কাপড় দিয়ে প্রথম সেই দেহটিকে জড়ানো, পরবর্তী সময়ে যাতে কোনোভাবেই রক্ত ট্রলি ব্যাগের বাইরে কোনো বিন্দুমাত্র ছাপ না থাকে সে কারণে সেলোটেপ দিয়ে সঠিকভাবে জড়ানো। এবং এইখান থেকেই পুলিশের প্রাথমিক অনুমান ছত্রে ছত্রে রয়েছে পেশাদারি খুনের ছাপ বা পেশাদারিত্বের ছাপ, এবং সেখান থেকেই পুলিশ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ যেমন করছে ঠিক তেমনই ইতিমধ্যে ঘোলা থানায় এসে পৌঁছেছে গিরিশ পার্ক থানার পুলিশ আধিকারিকেরা, যেহেতু এই দুই অভিযুক্তের বাসস্থান ছিল গিরিশ পার্কে এবং যিনি খুন হয়েছেন তারও কলকাতায় বাসস্থান, ফলত এই গোটা বিষয়টিকে আগামীতে তদন্ত করতে চলেছে লালবাজার, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং একেবারে কারণ অনেকগুলো মিসিং লিংক রয়েছে, সেগুলো জুড়ে পুলিশ অবশ্যই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের ঘটনা এর আগেও আমরা দেখলাম, কুমারটুলির ঘটনা, এই ধরনের ঘটনা আমরা আবারও দেখলাম, কিন্তু এর পেছনে কি অপরাধ মনস্তত্ত্ব কাজ করে শুনুন একবার অপরাধ মনস্তত্ত্ববিদের বক্তব্য। দক্ষিণ ভারতীয় সিনেমায় ওই ট্রলি ব্যাগে করে মৃতদেহ ডিস্ট্রয় করা হতো, সেটা দেখাবার পরে খুব সারা ভারতবর্ষে খুব আলোড়ন সৃষ্টি হয়। তারপরে সিনেমাটাকে ব্যান করে দেওয়া হয়। 1 বছর আগে বাংলাদেশের একজন এমপি, তাকে কলকাতার কোনো হোটেলে খুন করা হয়, সেখানেও ট্রলি ব্যাগ ইউজ করা হয়েছিল। মানে এটার জন্য একটা খুব ইজি ওয়ে। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে খুনের ঘটনায় অর্থনৈতিক ব্যাপারটা একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ধার নিচ্ছে, ধার শোধ করতে পারছে না, এবং তার প্রতিশোধ হিসেবে যাদের কাছ থেকে নিয়েছে তারা হয়তো মানুষকে খুন করছে এবং ট্রলি ব্যাগে ভরে পাচারের চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এবং মানুষের বিবেক ফেরুক, সুবুদ্ধি ফেরুক। এবার এই যে খুন করা হলো, হারহিম হত্যা, ট্রলি ব্যাগে বন্দি করা হলো দেহ, তার নেপথ্যে কি কারণ? ধারের টাকা না মেটানোয় খুন এমন প্রাথমিক অনুমান। ভাগারামের 8 লাখ টাকা দেনা আর ধারের টাকা ফেরত না পেয়েই খুন। ভাগারামকে খুন কৃষ্ণপাল সিং এবং করণ সিং এর জেরায় অপরাধ কবুল কৃষ্ণপাল সিং এবং করণ সিং এর। গিরিশ পার্কের বাড়িতে তাকে ডেকে খুন করা হয়। কিন্তু কি আক্রোশ! রাত 12:30 নাগাদ এই ঘটনা ঘটে এবং পানীয়র মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়, তাকে বেহুশ করে তারপরেই এই ঘটনা ঘটানো হয়। বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, গিরিশ পার্কের বাড়িতে তাকে ডাকা হয়, কিন্তু শুধু কি ধারের টাকা না মেটানোতেই এই খুন, নাকি অন্য কিছুও রয়েছে? গিরিশ পার্কের বাড়িতে যখন ডাকা হয় তাকে, তারপর যখন তারা বেরোন, প্রতিবেশী তারা কি দেখলেন, কি বলছেন? দেখো রুমেলা, এই মুহূর্তে আমি গিরিশ পার্কের 165 মুক্তারাম বাবু স্ট্রিটে রয়েছি, এবং এই গলিটা দিয়েই যখন সোজা চলে যাওয়া হবে, এই গলিটা বেয়েই কিন্তু একেবারে একতলার যে ঘর, সেই একতলার ফ্ল্যাটেই কিন্তু এই দুজন, অর্থাৎ কৃষ্ণপাল এবং করণ সিং, তারা কিন্তু থাকতেন। এই মুহূর্তে পুলিশ রয়েছে, পুলিশের একজন, কলকাতা পুলিশের একজন অফিসার, তিনি এখানে এসেছেন, এবং এই কারণেই আমরা কিন্তু ভেতরে যেতে পারছি না, কারণ ভেতরে যেতে দেওয়া এখন হচ্ছে না। যদিও যেটা এখনো পর্যন্ত যা খবর, এখনো পর্যন্ত ওই দুজন যা স্বীকার করেছেন সেই ভিত্তিতে যা জানা যাচ্ছে, এই ভাগারামকে তারা এখানেই খুন করেছেন। প্রথমে ভাগারাম এখানে আসে এবং তারপর তাকে পানীয়ের মধ্যে বিষ মেশানো হয়, এবং তারপর তিনি যখন অবচেতন হয়ে পড়েন, এবং অবচেতনের পরেই কিন্তু তার গলার যে নলিশ তা কিন্তু কাটা হয়েছিল, এবং তারপরে যখন রক্ত স্রোত বেরোতে থাকে এবং তা যখন থামছিল না, তখন তাদের কাছে থাকা, তারা যেহেতু ছিটের ব্যবসা করতেন, সেই কাপড় দিয়েই কিন্তু প্রথমে আটকে দেওয়া, চাপা দেওয়া হয় যাতে করে রক্ত থেমে যায়। কিন্তু তারপরেও যখন রক্ত না থামছিল না, যখন সেক্ষেত্রে সেলোটেপ মুড়ে দেওয়া হয়, এবং এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। সুদীপ্ত, আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাই, এই যে গিরিশ পার্কের বাড়ি, সেই গিরিশ পার্কের বাড়ি কার? এই গিরিশ পার্কের বাড়িতে কি কৃষ্ণপাল সিং, করণ সিং তারা ভাড়া নিয়ে থাকতো? একদমই রুমেলা, এই যে বহুতল, এই বহুতলের মালিক হচ্ছে অনিল জসওয়াল, যাকে এই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন, তার নাম রমেশ প্রজাপতি।
এবারে এই রমেশ প্রজাপতি হচ্ছেন রাজস্থানের বাসিন্দা। এই রমেশ আচ্ছা। প্রজাপতি আবার ওই দুজনকে ভাড়া দিয়েছেন, অর্থাৎ করণ এবং কৃষ্ণপাল সিংকে কিন্তু ভাড়া দিয়েছেন। আচ্ছা, মানে এবং হাত ওরা ধরে ভাড়া কিন্তু দেওয়া। সুদীপ্ত, আমি এই জায়গাতেই তোমার কাছে আসবো, আরো ক্লিয়ার করে জানার চেষ্টা করব। এই যে অনিল জয়সওয়াল মানে বাড়ির মালিক, তিনি কিন্তু আসলে কৃষ্ণপাল সিং এবং এই করণ সিং তাদেরকে বাড়ি ভাড়া দেয়নি, বাড়ি ভাড়া দিয়েছিলেন অন্য আরেকজনকে। তিনি রাজস্থানের বাসিন্দা রমেশ প্রজাপতি। আসুন সেই মালিকের বক্তব্য একবার শুনি। যে আপনার এখানে ওই কৃষ্ণপাল আর করণ পাল কি ভাড়া থাকতেন? করণ পাল সিং? না, ওরা আমার কাছে থাকতো না। উনি রমেশ প্রজাপতি আছে না, হ্যাঁ। ওর কাছে ওর লোক ছিল। রমেশ প্রজাপতি কোথাকার বাসিন্দা? ও রাজস্থানে আছে। আচ্ছা, কতদিন আগে আপনার কাছে ভাড়া নিয়েছিল? আমার 9-10 মাস হয়ে গেছে। এগ্রিমেন্ট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কার নামে এগ্রিমেন্ট ছিল? রমেশ প্রজাপতি। এই যে সুদীপ্ত, রমেশ প্রজাপতিকে ভাড়া দিয়েছিলেন অনিল জয়সওয়াল। রমেশ প্রজাপতি তুমি বলছিলে করণ পাল সিং এবং কৃষ্ণপাল সিং তাদেরকে ভাড়া দেয়, মানে হাত ঘুরে সেই ভাড়াটা গিয়েছে। এই রমেশ প্রজাপতির কি ভূমিকা? রমেশ প্রজাপতি কি ইন্টারেস্টে তার ভাড়া নেওয়া জায়গা ওই দুজনকে ভাড়া দিয়েছিলেন? দেখো, একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছে এই রমেশ প্রজাপতির সঙ্গে, কিন্তু তিনি এখনো পর্যন্ত ফোন ধরেননি। এবং এই রমেশ প্রজাপতি যেহেতু একজন রাজস্থানের বাসিন্দা এবং এই করণ এবং কৃষ্ণপাল সিং তারাও কিন্তু রাজস্থানের বাসিন্দা যেমনটা জানা যাচ্ছে, কাজেই তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা সেই বিষয়টা যেমন ইম্পর্টেন্ট। একইভাবে এই যে এই দুজন অর্থাৎ করণ এবং কৃষ্ণপাল তারা যখন ছিটের ব্যবসা করার কথা জানা যাচ্ছে, তো কাপড়ের ব্যবসা তারা যখন করতেন, ঠিক একই রকমভাবে এই ভাগারাম কিন্তু তিনিও কিন্তু কাপড়ের ব্যবসা করতেন। কাজেই তাদের সঙ্গে একটি লেনদেনের সম্পর্ক ছিল। যে 8 লাখের কথা উঠে আসছে, যে ভাগারামের থেকে 8 লাখ টাকা পেত এই দুজন, সেই বিষয়টা কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে। তার কারণ, যার কাছ থেকে টাকা পাবে তাকেই কি তারা খুন করবে, নাকি এই দুজনের থেকেই এই 8 লাখ টাকা পেতেন ভাগারাম যা নিতে এলেন সেদিনকে, এবং তারপরেই এক বচসা তৈরি হলো এবং সেখান থেকেই খুন করা হলো, সেই বিষয়টাও কিন্তু আরো একটা ছোট্ট বিষয় সুদীপ্ত, যেই ট্রলি ব্যাগে তার দেহ বন্দি করা হলো সেই ট্রলি ব্যাগেই 65,000 টাকা পাওয়া গেল। এটা কি? একদমই তাই। যে ট্রলি ব্যাগে বন্দি করা হয়েছিল, যে ট্রলি ব্যাগে একদম গুটিয়ে ভরা হয়েছে ওই দেহ, সেখানে কিন্তু 65,000 টাকা পাওয়া গিয়েছে। কাজেই ভাগারামকে এই টাকা দিতে এসেছিলেন এবং যে টাকা তারা নিতে চাইছিলেন না, এবং এটাও হতে পারে যে এই দেহ লোপাট করে দেওয়ার পরেই সেই টাকা নিয়ে তারা যেখানে যেতে চেয়েছিলেন সেখান থেকে তারা পালিয়ে যেতেন, এবং কোনো কারণে কি এই টাকা সেই ব্যাগে রাখা হলো এবং তারপরে তারা নিতে পারলেন না, বানচাল হয়ে গেল সবকিছু প্ল্যান। এই সবকিছু কিন্তু আরো একবার খতিয়ে দেখার চেষ্টা। একেবারেই তাই, আমাদের নজর থাক সুদীপ্ত।